আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে, কাজেই দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 8টি। এখানে এমসিকিউ টাইপ 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, রাধারানী রথ দেখতে গিয়েছিল, উত্তর হবে মাহেশে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, যার কথা বলা হয়েছে, উত্তর হবে বিদ্যাসাগর। এরপর 1.3-এর প্রশ্ন, রথযাত্রা যে মাসে অনুষ্ঠিত হয়, উত্তর হবে আষাঢ় মাসে। 1.4-এর প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতাটি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হবে রূপসী বাংলা। এরপর 1.5-এর প্রশ্ন, আবহমান কবিতায় কবি গিয়ে দাঁড়াতে বলেছেন, উত্তর হবে উঠানে। 1.6-এর প্রশ্ন, সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প, কে দৃঢ় সংকল্প, উত্তর হবে মিস নোবেল। 1.7-এর প্রশ্ন, বোধ হয় কোন শ্রেণীর অব্যয়, উত্তর হবে সংশয়সূচক। 1.8-এর প্রশ্ন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এটি প্রযোজক ক্রিয়া। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি। এখানে 8টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন, উত্তর হবে রথের হাট প্রবল বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গিয়েছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন যুগের সব ভাষাই তাই, প্রাচীন যুগের কোন কোন ভাষার কথা লেখক উল্লেখ করেছেন, উত্তর হবে লেখক প্রাচীন যুগের সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং কিছুটা পরবর্তী যুগের আরবি ভাষার কথা বলেছেন। এরপর 2.3-এর প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, উত্তর হবে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। নেক্সট 1.4-এর প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না, মোড়োয় না বলতে কি বোঝানো হয়েছে, উত্তর হবে মোড়োয় না বলতে বোঝানো হয়েছে সে কখনোই শেষ হয়ে যায় না। এরপর 2.5-এর প্রশ্ন, তোমাকে খামখেয়ালি মনে করবে, কারা কাকে খামখেয়ালি মনে করবে, উত্তর হবে শ্বেতাঙ্গরা মিস নোবেলকে খামখেয়ালি মনে করবে। 2.6-এর প্রশ্ন, পারস্পরিক সর্বনাম কাকে বলে, উত্তর হবে পরস্পর অর্থে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে পারস্পরিক সর্বনাম বলে, যেমন তাদের ঝগড়া আপনা আপনি মিটে গেল। এরপর 2.7-এর প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে, উত্তর হবে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। 2.8-এর প্রশ্ন, প্রযোজক ধাতু কিভাবে তৈরি হয়, উত্তর হবে বাংলা মৌলিক বা একদল ধাতুর সঙ্গে অপ্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু তৈরি হয়, যেমন দেখ যুক্ত আ ইজিক্যাল টু দেখা। এরপর 2.9-এর প্রশ্ন, মতো ন্যায় এই দুটি হলো ড্যাশ অব্যয়, উত্তর হবে সাদৃশ্য সূচক। এরপর 2.10-এর প্রশ্ন, আলংকারিকগণ অব্যয়ের একটি উদাহরণ দাও, উত্তর হবে তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি উত্তর দাও। এখানে গল্প থেকে 3 মানের একটি বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নপত্রে 2টি প্রশ্ন পাবে। প্রথম প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো, উত্তর হবে রাধারানী বনফুলের মালা গেঁথে রথের মেলায় গিয়েছিল তা বিক্রি করে মার পথ্য সংগ্রহ করতে, কিন্তু রথ অর্ধেক টানা হওয়ার পরেই প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে যায়। রাধারানী তবুও মেলায় ভিড় আরও জমবে এবং তার মালা বিক্রি হবে এই আশায় বৃষ্টিতে ভিজতে থাকে, কিন্তু রাত হওয়ার পরেও বৃষ্টি না থামায় তার আশা ভেঙে যায়। মালা বিক্রি না হওয়ায় রাধারানী অন্ধকারে কাঁদিতে কাঁদিতে বাড়ির পথ ধরল। এরপর দ্বিতীয় প্রশ্ন, সংস্কৃত ভাষা অন্তর্নির্ভরশীল, কোন সংস্কৃত ভাষা সম্পর্কে একথা বলা হয়েছে, উত্তর হবে সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না।
পরিবর্তে নিজের শব্দ ভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণেই সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। এরপর প্রশ্নপত্রের 4 দাগ বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মানের বড় প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। কবিতা থেকে মূলত এই প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কর্নারে দেখেনি কো, কবির বক্তব্য বিশ্লেষণ করো। উত্তর হবে আকাশে 7টি তারা কবিতায় কবি ঘাসের উপর বসে পল্লী বাংলার দিন ও রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক আলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া চুল ছুঁয়েই নেমে আসে অন্ধকার। কবির কল্পনার এই কন্যা আসলে বাংলার সন্ধ্যা প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, তাই আর কেউ এই কন্যাকে দেখেনি। এরপর প্রশ্নপত্রে 4.2 প্রশ্ন, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, প্রঙ্কটির মধ্য দিয়ে কবি কোন জীবন সভ্যতাকে তুলে ধরেছেন। উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছেন। প্রকৃতির লালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে, যেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্নিত হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝাতে হারায় না বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে। এরপর প্রশ্নপত্রে 5 দাগ বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মানের 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, এত ভালো এত স্নেহময়ী তিনি, কার সম্পর্কে এই উক্তি, লেখকের কি মানসিকতার পরিচয় পাওয়া যায়। উত্তর হবে তিনি রচনায় উল্লেখিত অংশে মিসেস সোভিহার সম্পর্কে উক্তি। মিসেস সোভিহার এবং তার স্বামী ক্যাপ্টেন সোভিহার সম্পর্কে লেখকের মনের গভীর শ্রদ্ধার প্রকাশ ঘটেছে এখানে। তার সেই বিরল ইংরেজি লেখকের মতে যারা এদেশীয়দের ঘৃণা করতেন না, এদেশের মানুষদের ওপর মুরব্বিয়ানা করতে তাঁরা আসেননি। সোভিহারদের ওপরে বিবেকানন্দের এই এতটাই আস্থা ছিল যে নোবেল ভারতে আসার পরে তাঁরা তার সহকর্মী হতে পারেন বলেও বিবেকানন্দ মন্তব্য করেন। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, উত্তরগুলো সহকারে তোমরা কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 5.2 প্রশ্ন, মরদ কি বাত হাতি কা দাঁত, বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো। উত্তর হবে স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় উল্লেখিত প্রবাদটির আক্ষরিক অর্থ হলো মরদ অর্থাৎ পুরুষের কথা হাতির দাঁতের মতো। হাতির দাঁত যেমন একবার বেরোলে আর ঢোকে না, ঠিক সেই রকমই মরদ অর্থাৎ পুরুষের কথা হাতির দাঁতের মতো। প্রকৃত পুরুষ ও একবার যে প্রতিজ্ঞা করেন তার নড়চড় হয় না। বিবেকানন্দ নোবেলের ভারতে আগমনের আগে এদেশে এলে তাকে কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তা জানিয়ে দিয়েছেন এবং তারপরে বলেছেন যে কাজের ক্ষেত্রে মাঝপথে যদি ব্যর্থতা আসে বা কাজে বিরক্তি আসে তবুও আমৃত্যু মিস নোবেল বিবেকানন্দকে পাশে পাবেন। নিজের প্রতিজ্ঞার দৃঢ়তাকে বোঝাতে গিয়েই স্বামীজি আলোচ্য মন্তব্যটি করেছেন। এরপর 6 দাগ প্রশ্নপত্রে বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে। প্রথম প্রশ্ন, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। আর দ্বিতীয় প্রশ্ন, রাধারানীর রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ জীবনের পরিচয় দাও। প্রশ্নপত্রে পরবর্তী দাগ নাম্বার 7 দাগ বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 মানের 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন 7.1 দাগে, পাখির চেয়ে আমার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে, তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি। আর দ্বিতীয় প্রশ্ন, করভাসকে তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায়। নেক্সট প্রশ্নপত্রে 8 দাগ শেষ দাগ নাম্বার বলা হচ্ছে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। এখানে ভাব সম্প্রসারণ করতে হবে। 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আকাশে 7টি তারা কবিতায় বাংলার প্রকৃতির প্রতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কি কি চিত্রকল্প ব্যবহার করেছেন লেখো। আর দ্বিতীয় যেটা রয়েছে, ফুরোয় না
সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা, এখানে এক গুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে, পিপাসা ফুরোয় না বলতে এখানে কি বোঝানো হয়েছে। এ ছিল নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে।